আই ডোন্ট নো হাউ টু ক্যাচ ফিশ। আমি জানি না কিভাবে মাছ ধরতে হয়। ডু আই নো হাউ টু মেক টি। আমি কি জানি কিভাবে চা তৈরি করতে হয়? যারা ইংরেজি সম্পর্কে অনেক রুলস এবং ডেফিনেশন জানা সত্ত্বেও ইংরেজি বলতে গেলে আটকে যান, জড়তা কাজ করে, তাদের জন্য এই টেকনিকটা একটা মেডিসিন হিসেবে কাজ করবে। আপনি ইংরেজি বলতে পারবেন এবং আপনার ইংরেজি বলতে গেলে যে জড়তা, সেটা এই অসাধারণ টেকনিকের মাধ্যমে অবশ্যই দূর হবে। দেখুন, যখন আমরা দৈনন্দিন জীবনে কথাবার্তা বলি, তখন আমরা এই কথাগুলো বলি না যে আমি জানি কিভাবে চা তৈরি করতে হয়, আমি জানি কিভাবে ভাত রান্না করতে হয়, আমি জানি কিভাবে মাছ ধরতে হয়। এই সেন্টেন্স গুলো কিভাবে আমরা খুব সহজেই ইংরেজিতে বলতে পারি, এই টেকনিকটার মাধ্যমে আমরা কিন্তু ইংরেজি বলাও শিখবো এবং মুখের জড়তাও দূর করব। এখানে খেয়াল করুন, আমি যখন এই সেন্টেন্সটা বলছি যে আমি জানি কিভাবে চা তৈরি করতে হয়, তখন আই নো হাউ টু মেক টি। এখন যদি বলে আই নো হাউ টু ক্যাচ ফিশ, তাহলে আমি জানি কিভাবে মাছ ধরতে হয়। আই নো হাউ টু কুক রাইস, আমি জানি কিভাবে ভাত রান্না করতে হয়। আই নো হাউ টু রিড দিস বুক, আমি জানি কিভাবে এই বই পড়তে হয়। আই নো হাউ টু রাইট আ লেটার, আমি জানি কিভাবে একটি পত্র লিখতে হয়। আই নো হাউ টু ড্রাইভ আ কার, আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আই নো হাউ টু সেভ মাই সেলফ, আমি জানি কিভাবে নিজেকে বাঁচাতে হয় বা রক্ষা করতে হয়। এখন যদি আমি এই আই সাবজেক্টটাকে চেঞ্জ করে উই দেই, তাহলে কি হবে? উই মানে কি? তারা। এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আয়ে নো আসিল, উয়ে নোই থাকবে। তাহলে উই নো হাউ টু মেক টি, আমরা জানি কিভাবে চা তৈরি করতে হয়। উই নো হাউ টু ক্যাচ ফিশ, আমরা জানি কিভাবে মাছ ধরতে হয়। উই নো হাউ টু কুক রাইস, আমরা জানি কিভাবে ভাত রান্না করতে হয়। এখন আমি সাবজেক্ট হিসেবে ইউ নিলাম। ইউ নিলে অর্থ কি দাঁড়াবে? তুমি অথবা তোমরা। তো ইউ নো হাউ টু রিড দিস বুক, তুমি জানো কিভাবে এই বই পড়তে হয়। ইউ নো হাউ টু রাইট আ লেটার, তুমি জানো কিভাবে একটি পত্র লিখতে হয়। ইউ নো হাউ টু ড্রাইভ এ কার, তুমি জানো কিভাবে একটি গাড়ি চালাতে হয়। ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। এখন আমি সাবজেক্ট হিসেবে দে নেই। দের অর্থ কি? তারা। শুধুমাত্র এতটুকুই পরিবর্তন। আগে আসছিল তুমি বা তোমরা, এখানে হয়ে গেল, যখন দে নিলাম তখন হয়ে গেল তারা। তাহলে দে নো হাউ টু মেক টি, তারা জানে কিভাবে চা তৈরি করতে হয়। দে নো হাউ টু কুক রাইস, তারা জানে কিভাবে ভাত রান্না করতে হয়। ওকে। দে নো হাউ টু রাইট আ লেটার, তারা জানে কিভাবে একটি পত্র লিখতে হয়। এখন একটু খেয়াল করুন, এখানে হি অথবা সি যদি নেই, তাহলে কিন্তু এই নো আর নো থাকবে না, তখন হয়ে যাবে নোজ। ওকে, শুধু পরিবর্তন এখানে। তাহলে হি নোজ হাউ টু মেক টি, সে জানে কিভাবে চা তৈরি করতে হয়। হি নোজ হাউ টু ক্যাচ ফিশ, সে জানে কিভাবে মাছ ধরতে হয়। হি নোজ হাউ টু কুক রাইস, সে জানে কিভাবে ভাত রান্না করতে হয়। হি নোজ হাউ টু রিড দিস বুক, সে জানে কিভাবে এই বই পড়তে হয়। ওকে। এখন যদি আমি নাম নেই, অর্থাৎ একটা নাম নিলাম করিম, তাহলে কি হবে? তখন কিন্তু এই নোজই হবে। ওকে। করিম নোজ হাউ টু রিড দিস বুক, করিম জানে কিভাবে এই বই পড়তে হয়। করিম নোজ হাউ টু রাইট এ লেটার, করিম জানে কিভাবে একটি পত্র লিখতে হয়। করিম নোজ হাউ টু ড্রাইভ এ কার, করিম জানে কিভাবে গাড়ি চালাতে হয়। ওকে, পরিবর্তন শুধু এখানে। এখন যদি আমরা এটাকে পাস্টে নিয়ে যাই, অর্থাৎ শুধু বললাম আমি জানি, আমরা জানি, তুমি জানো, হ্যাঁ, তারা জানে, সে জানে, করিম জানে। এখন যদি বলি আমরা জানতাম কিভাবে চা তৈরি করতে হয়, তাহলে এই যে নো হয়ে যাবে নিউ। ওকে, পাস্ট ফর্মে এসে যাবে। তাহলে আমি জানতাম কিভাবে চা তৈরি করতে হয়, তাহলে আই নিউ হাউ টু মেক টি। ওকে, পরিবর্তন শুধু এখানে।
উই নিউ হাউ টু ক্যাচ ফিশ, আমরা জানতাম কিভাবে মাছ ধরতে হয়। ইউ নিউ হাউ টু কুক রাইস, তুমি জানতে কিভাবে ভাত রান্না করতে হয়। দে নিউ হাউ টু রিড দিস বুক, তারা জানতো কিভাবে এই বই পড়তে হয়। যখন হি এবং সি অথবা করিম নিয়ে আসবো তখনও কিন্তু এখানে পরিবর্তন হবে না, যখন আমি পাস্টে বলছি। ওকে, হি নিউ হাউ টু মেক টি, সে জানতো কিভাবে চা তৈরি করতে হয়। হি নিউ হাউ টু রিড দিস বুক, সে জানতো কিভাবে এই বইটি পড়তে হয়। এখন যদি আমি করিম নিয়ে আসি তাহলে কিন্তু সেম থাকবে, করিম নিউ হাউ টু রাইট এ লেটার। ওকে, করিম জানতো কিভাবে একটি পত্র লিখতে হয়। করিম নিউ হাউ টু ড্রাইভ আ কার, করিম জানতো কিভাবে একটি গাড়ি চালাতে হয়। করিম নিউ হাউ টু স্পিক ইংলিশ, করিম জানতো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ওকে, পরিবর্তন শুধু এখানেই। এখন আমরা এটাকে নেগেটিভ ফর্ম করব। যখন প্রেজেন্টে নেগেটিভ করব তখন ডোন্ট অথবা ডাজেন্ট আসবে। ওকে, ডোন্ট অথবা ডাজেন্ট আসবে। আর যখন পাস্টে বলবো তখন ডিডন্ট আসবে। যখন ডোন্ট অথবা ডাজেন্ট আসবে তখন বাংলা অর্থটা হবে জানি না অথবা জানে না কিভাবে। আর যখন পাস্টে অর্থাৎ ডিডন্ট আসবে তখন জানতাম না কিভাবে। ওকে, এটা খেয়াল করবেন অবশ্যই সাবজেক্টের পরে এবং নো ভার্বের আগে। তাহলে আই ডোন্ট নো হাউ টু মেক টি, আমি জানি না কিভাবে চা তৈরি করতে হয়। আই ডোন্ট নো হাউ টু ক্যাচ ফিশ, আমি জানি না কিভাবে মাছ ধরতে হয়। এখন যদি উই দেই তাহলে উই ডোন্ট নো হাউ টু কুক রাইস, আমরা জানি না কিভাবে ভাত রান্না করতে হয়। উই ডোন্ট নো হাউ টু রিড দিস বুক, আমরা জানি না কিভাবে এই বই পড়তে হয়। এখন যদি ইউ নেই তাহলে ইউ ডোন্ট নো হাউ টু মেক টি, তুমি জানো না কিভাবে চা তৈরি করতে হয়। ইউ ডোন্ট নো হাউ টু রাইট এ লেটার, তুমি জানো না কিভাবে একটি পত্র লিখতে হয়। ইউ ডোন্ট নো হাউ টু ড্রাইভ এ কার, তুমি জানো না কিভাবে গাড়ি চালাতে হয়। এখন যদি দে নেই তাহলে দে ডোন্ট নো হাউ টু মেক টি, তারা জানে না কিভাবে চা তৈরি করতে হয়। দে ডোন্ট নো হাউ টু ক্যাচ ফিশ, তারা জানে না কিভাবে মাছ ধরতে হয়। দে ডোন্ট নো হাউ টু কুক রাইস, তারা জানে না কিভাবে ভাত রান্না করতে হয়। দে ডোন্ট নো হাউ টু রিড দিস বুক, তারা জানে না কিভাবে এই বই পড়তে হয়। এখানে খেয়াল করুন, আই, উই, ইউ, দে, এই চারটার পরে হলো ডোন্ট নো। ওকে, এখন যখন আমরা হি অথবা সি অথবা করিম দিয়ে যখন আমরা নেগেটিভ করছি প্রেজেন্ট টেন্সে তখন কি হবে, হি ডাজেন্ট। ওকে, এটা খেয়াল রাখতে হবে। হি ডাজেন্ট নো হাউ টু মেক টি, সে জানে না কিভাবে চা তৈরি করতে হয়। হি ডাজেন্ট নো হাউ টু ক্যাচ ফিশ, সে জানে না কিভাবে মাছ ধরতে হয়। হি ডাজেন্ট নো হাউ টু কুক রাইস, সে জানে না কিভাবে ভাত রান্না করতে হয়। হি ডাজেন্ট নো হাউ টু রাইট এ লেটার, সে জানে না কিভাবে একটি পত্র লিখতে হয়। হি ডাজেন্ট নো হাউ টু ড্রাইভ এ কার, সে জানে না কিভাবে গাড়ি চালাতে হয়। এখন যদি করিম নিয়ে আসি তখনও কিন্তু ডাজেন্টই বলবে। ওকে, তো করিম ডাজেন্ট নো হাউ টু মেক টি, করিম জানে না কিভাবে চা তৈরি করতে হয়। করিম ডাজেন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, করিম জানে না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। এতটুকুই কিন্তু পার্থক্য। কিন্তু যখন আমরা পাস্টে যাব এখানে খেয়াল করুন ডিডন্ট আসবে সাবজেক্টের পরে, এবং এই যে যতগুলো সাবজেক্ট আছে সবার পরেই কিন্তু ডিডন্ট বসবে যখন আমরা পাস্টে বলবো। যেমন আই ডিডন্ট নো হাউ টু মেক টি, আমি জানতাম না কিভাবে চা তৈরি করতে হয়। উই ডিডন্ট নো হাউ টু ক্যাচ ফিশ, আমরা জানতাম না কিভাবে মাছ ধরতে হয়। ইউ ডিডন্ট নো হাউ টু কুক রাইস, তুমি জানতে না কিভাবে ভাত রান্না করতে হয়। দে ডিডন্ট নো হাউ টু রিড দিস বুক, তারা জানতো না কিভাবে এই বই পড়তে হয়। হি ডিডন্ট নো হাউ টু রাইট এ লেটার, সে জানতো না কিভাবে একটি পত্র লিখতে হয়। করিম ডিডন্ট নো হাউ টু ড্রাইভ এ কার, করিম জানতো না কিভাবে গাড়ি চালাতে হয়। পার্থক্যগুলো বুঝতে পারছেন তো? আমরা অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ করলাম। এখন এই স্ট্রাকচারটাকে কিভাবে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করা যায় সেটাও আমরা প্র্যাকটিস করে নেই। খেয়াল করুন, প্রশ্ন করার জন্য ডু, ডাজ, ডিড এগুলো কিন্তু সাবজেক্টের আগে বসাতে হবে। ওকে, আর এখানে নোটা কিন্তু নই থাকবে, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্র এবং পাস্ট টেন্সের ক্ষেত্র। তাহলে দেখুন, ডু আই নো হাউ টু মেক টি, আমি কি জানি কিভাবে চা তৈরি করতে হয়। ডু উই নো হাউ টু মেক টি, আমরা কি জানি কিভাবে চা তৈরি করতে হয়। ডু ইউ নো হাউ টু কুক রাইস,
তুমি কি জানো কিভাবে ভাত রান্না করতে হয়? ডু দে নো হাউ টু ক্যাচ ফিশ? তারা কি জানে কিভাবে মাছ ধরতে হয়? ওকে, খেয়াল করুন। দেন ডু দে নো হাউ টু রিড দিস বুক? তারা কি জানে কিভাবে এই বই পড়তে হয়? ডু দে নো হাউ টু রাইট এ লেটার? তারা কি জানে কিভাবে একটি পত্র লিখতে হয়? এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন, আই, উই, ইউ, দে এই চারটার সাথে ডু বসবে। ওকে, দেন যখন আমি হি অথবা সি নিয়ে আসতেছি তখন কিন্তু ডাজ দিতে হবে এদের আগে, অর্থাৎ এভাবে, ডাজ হি নো হাউ টু মেক টি? সে কি জানে কিভাবে চা তৈরি করতে হয়? ডাজ হি নো হাউ টু ক্যাচ ফিশ? সে কি জানে কিভাবে মাছ ধরতে হয়? ডাজ হি নো হাউ টু কুক রাইস? সে কি জানে কিভাবে ভাত রান্না করতে হয়? ডাজ হি নো হাউ টু রিড দিস বুক? সে কি জানে কিভাবে এই বই পড়তে হয়? ডাজ হি নো হাউ টু রাইট এ লেটার? সে কি জানে কিভাবে একটি পত্র লিখতে হয়? ডাজ হি নো হাউ টু ড্রাইভ এ কার? সে কি জানে কিভাবে একটি গাড়ি চালাতে হয়? ডাজ হি নো হাউ টু স্পিক ইংলিশ? সে কি জানে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? ওকে, দেন যদি আমি করিম নিয়ে আসি তাহলে ডাজ করিম নো হাউ টু মেক টি? করিম কি জানে কিভাবে চা তৈরি করতে হয়? ডাজ করিম নো হাউ টু কুক রাইস? করিম কি জানে কিভাবে ভাত রান্না করতে হয়? শুধুমাত্র যখন হি অথবা সি অথবা করিম ব্যবহার করছি তখনই কিন্তু ডাজ ব্যবহার হচ্ছে। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেন এই ডিড, এটা হলো পাস্ট ফর্ম। তো কিভাবে প্রশ্ন করব? ডিড আই নো হাউ টু মেক টি? আমি কি জানতাম কিভাবে চা তৈরি করতে হয়? ডিড উই নো হাউ টু ক্যাচ ফিশ? আমরা কি জানতাম কিভাবে মাছ ধরতে হয়? ডিড ইউ নো হাউ টু কুক রাইস? তুমি কি জানতে কিভাবে ভাত রান্না করতে হয়? ওকে, ডিড দে নো হাউ টু রিড দিস বুক? তারা কি জানতো কিভাবে এই বই পড়তে হয়? এখন যদি হি নেই তাহলে ডিড হি নো হাউ টু রাইট এ লেটার? সে কি জানতো কিভাবে একটি পত্র লিখতে হয়? দেন ডিড করিম নো হাউ টু ড্রাইভ আ কার? করিম কি জানতো কিভাবে গাড়ি চালাতে হয়? ডিড করিম হাউ টু নো স্পিক ইংলিশ? করিম কি জানতো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? তাহলে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে কোথায় ডু ব্যবহার হচ্ছে, কখন ডাজ, কখন ডিড, এগুলো একটু খেয়াল রাখবেন। আর যখন আমরা প্রশ্ন করছি তখন কিন্তু এই ডু বসুক, ডাজ অথবা ডিড, এখানে কিন্তু নো, নোই থাকতেছে। নো এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। লাভলি অডিয়েন্স, এই টেকনিকটা ফলো করে বারবার প্র্যাকটিস করতে থাকুন। আপনার ইংরেজি বলার যে জড়তা সেটা অচিরেই কেটে যাবে। তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল, তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.